সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সহকারী শিক্ষক পিঙ্কি রায় চৌধুরী, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজকে দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 13 এটা নিয়ে আলোচনা করব। তো আগামী এই অধ্যায় নিয়ে তোমাদের পুরোপুরি আলোচনা করা হয়েছে, মানে এই অধ্যায়টা আমাদের আলোচনা করা পুরাটাই শেষ। তো আমি আজকে অধ্যায়ের উপর তোমাদের সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে প্রশ্নটা আলোচনা করা হবে যে ব্যাংকে কেন ঋণের কারবারি বলা হয়। তাহলে আমার 1 নম্বর প্রশ্নটা হবে ব্যাংকে কেন ঋণের কারবারি বলা হয়। আচ্ছা, এটা নিয়ে আমাকে কি করতে হবে, আমরা ব্যাখ্যা করব যে ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার একটি প্রতিষ্ঠান। জনসাধারণ তাদের আয় বা তাদের যে অর্থটা বেশি থাকে, যেটা সঞ্চয় করার জন্য কি করে, তারা ব্যাংকে জমা রাখে। তো সুদ হিসেবে এটা কি করা হয়, আয়ত্ত করে থাকে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের ঋণের উপর কি একটা সুদ আদায় করে। সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম। মানে আবারও বলি যে সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কি কম থাকে। সুদের হারের এই পার্থক্যকে কি বলা হয়, ব্যাংকের মুনাফা বলা হয়। এই কারণে ব্যাংকে ঋণের কারবারি বলা হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে মূল্য সংযোজন কর কি, মানে মূল্য সংযোজন কর ধারণাটি ব্যাখ্যা করো। মূল্য সংযোজন করের ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, মূল্য সংযোজন কর হলো মূল উৎপাদনকারী তার কাঁচামাল অথবা ক্রয়কৃত পণ্য দ্বারা তৈরি নতুন বা উন্নততর পণ্য বিক্রির আগে যে মূল্য যুক্ত করে। বাংলাদেশে 1991 সালের 1 জুলাই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু করা হয়। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে অথবা তোমাদের জ্ঞানমূলক আসতে পারে যে কখন মূল্য সংযোজন করটা চালু করা হয়। 1991 সালের 1 জুলাই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু করা হয়। এটা বিক্রয় করের বিকল্প হিসেবে চালু হয়। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থায়ীভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট বা মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা পড়বো যে নিকাশ গড় হিসেবে দায়িত্ব পালন করে কে, তা ব্যাখ্যা করো। নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কোন ব্যাংক, তা ব্যাখ্যা করো। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন ব্যাংকের পারস্পরিক লেনদেনের নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। তাহলে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কোন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের প্রতিনিধি এবং ব্যাংক সমূহের ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সমূহ দৈনন্দিন লেনদেনের যে দেনাপানা সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, তা
মিটিয়ে থাকে। তাহলে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কে? নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাকি যতগুলা বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানে যে লেনদেন বা কোনো ব্যাংকিং যত লেনদেন বা দেনা পাওনার যে সমস্যা, যে দেনা পাওনার যে সৃষ্টিটা হয়, এটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যাটা কি করে থাকে? সমাধান করে থাকে। আর নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। মানে সারাদিন বা প্রতিদিন যে অন্যান্য ব্যাংক মানে প্রত্যেকটা ব্যাংকের যে পারস্পরিক লেনদেন হয়, এই পারস্পরিক লেনদেনটাই মিটিয়ে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এরপর আমরা পড়ব যে বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে আমানত গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে আমানত গ্রহণ আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে আমানত গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। আমি আবারও বলছি যে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকারের হয়, মানে তিন প্রকারের। একটা হচ্ছে কি চলতি, আরেকটা সঞ্চয়ী, আরেকটা হচ্ছে কি স্থায়ী। তাহলে বাণিজ্যিক ব্যাংক কয়ভাবে আমানত গ্রহণ করে থাকে? তিন ভাবে। কি কি? চলতি, সঞ্চয়ী এবং কি স্থায়ী। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের কি করে? ঋণ হিসেবে দিয়ে থাকে। এই ঋণের থেকে তারা যে সুদটা বা যে আয়টা করে থাকে, এটি হচ্ছে একটা ব্যাংকের মূলত প্রধান আয় বা একটা মুনাফা, মানে এটাই ব্যাংকের মূল মুনাফা, যে যে টাকাটা তারা জনগণের কাছ থেকে নিয়ে থাকে এবং এটি আবার বিভিন্ন ব্যবসায়ী বা শিল্পপতিদের বা অনেকে কি করে থাকে? ঋণ দিয়ে থাকে। এমন এই ঋণটা দেওয়ার পর ওই ঋণ থেকে সরকার যে আয় বা মুনাফাটা করে থাকে, এটাই হচ্ছে মানে একটা ব্যাংকের মূলত আয়। তো বাণিজ্যিক ব্যাংক মূলত তিন ভাবে আমানত গ্রহণ করে। একটা হচ্ছে যে কি চলতি, আরেকটা সঞ্চয়ী এবং আরেকটা হচ্ছে স্থায়ী। ঠিক আছে, এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব 5 নম্বরে। আচ্ছা, 5 নম্বরে আমরা বলবো যে বিভিন্ন প্রকার আমানতের ধারণা ব্যাখ্যা করো। মানে বিভিন্ন প্রকার আমরা এইমাত্র বললাম যে আমানত তিন ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে চলতি, স্থায়ী আর হচ্ছে কি সঞ্চয়ী। আর এখন আমরা কি করব? এই আমানতগুলোর ধারণা ব্যাখ্যা করব। যে ব্যাংক আমানত সাধারণত তিন ধরনের: চলতি, স্থায়ী ও সঞ্চয়ী আমানত। চলতি আমানতের গচ্ছিত অর্থ যে কোনো সময় তোলা যায়। মানে চলতি আমানতটা হচ্ছে যে আমি ব্যাংকে যে টাকাটা রাখবো, এটা আমার যখন প্রয়োজন মানে যে কোনো সময় আমি কি করতে পারবো? এই টাকাটা আমি তুলতে পারবো। এই আমানতের জন্য কোনো সুদ প্রদান করা হয় না। আর সঞ্চয়ী আমানত থেকে সপ্তাহে 1 বা 2 বার অর্থ উত্তোলন করা যায়। এই জন্য ব্যাংক কি করে? আমানতকারীকে অল্প সুদ প্রদান করে। মানে এটা সপ্তাহে 1 বা 2 বার তোলা যায়। আর এটার জন্য ব্যাংক কি করে? আমানতকারীকে অল্প সুদ প্রদান করে। আর যে আমানত নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর তোলা যায়, মানে এটা নির্দিষ্ট সময় থাকে, এটা হতে পারে 1 বছর, 2 বছর, 6 মাস, 3 বছর বা একটা নির্দিষ্ট সময় থাকে। এই নির্দিষ্ট সময় পর যেটা তোলা যায় এটাকে মূলত কি বলা হয়? স্থায়ী আমানত। এর জন্য কি করা হয়? উচ্চ হারে কি করা হয়? সুদ প্রদান করা হয়। তাহলে আমরা চলতিটা কি বুঝলাম? যে এটা যে কোনো সময় তোলা যায়, এটার জন্য ব্যাংক কোনো সুদ দিয়ে থাকে না। আর স্থায়ীটা হচ্ছে যে আমি মানে সপ্তাহে 1 বার বা মানে 2 বার তুলতে পারবো, এটার জন্য অল্প কিছু সুদ প্রদান করে থাকে। আর যেটা হচ্ছে সঞ্চয় আমানত, এটা একটা নির্দিষ্ট মেয়াদে থাকবে আর এটা থেকে কি করা হবে? একটা প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা হবে।
আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের কয়েকটি আয়ের উৎস উল্লেখ করো। আমরা আগের ক্লাসে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো কি কি আমরা পড়েছি। তো যেহেতু আমরা এই অধ্যায়টা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, তাই আমার ধারণা যে প্রশ্নগুলো কি অ্যান্সার করতে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তো আমি আগেও বলেছি, যখন আমরা কোনো অধ্যায় পড়বো, এটা আমরা অধ্যায়টা প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা পার্ট কি করব, আমরা রিডিং এমন বুঝে বুঝে সুন্দর করে পড়বো। তো বাংলাদেশ সরকারের কয়েকটি আয়ের উৎস হচ্ছে, বাংলাদেশ সরকারের আয়ের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। এটা এমসিকিউ আসতে পারে, তোমাদের সাধারণ জ্ঞানে আসতে পারে যে বাংলাদেশ সরকার আয়ের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়। বাংলাদেশ সরকার আয়ের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কি কর বহির্ভূত। তো বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের উৎসগুলো কয়েকটি হলো, আমি মেন গুলো বলছি যে কি বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, ভূমি রাজস্ব ইত্যাদি। আর কর বহির্ভূত হচ্ছে যে রাজস্ব আয়ের উৎসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে লভ্যাংশ ও মুনাফা, তারপরে রেলওয়ে, ডাক বিভাগ, বন, টোল ও লেভি, ভাড়া ও ইজারা, জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা যে প্রশ্নটা আলোচনা করবো সেটা হচ্ছে যে সম্পূরক শুল্ক কি, ব্যাখ্যা করো। অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম একটি প্রধান উৎস। সাধারণত বিশেষ আর্থিক সংকটের কারণে এ ধরনের শুল্ক আরোপ করা হয়ে থাকে। আমি আবারও বলছি, সম্পূরক শুল্কটা হচ্ছে অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। আচ্ছা, এরপর আমরা যে প্রশ্নটা করব যে ঋণ ও সুদ পরিশোধের সরকারি ব্যয়ের বর্ণনা দাও। ঋণ ও সুদ পরিশোধে এটা হচ্ছে যে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। আর এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর কি করতে হয়, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে যে আয়কর বলতে কি বোঝায়। বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কি আয়কর। হ্যাঁ, জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে মূলত আয়কর বলে। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে করটা ধার্য করা হয় এটাকে বলা হয় আয়কর। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। আচ্ছা, বাংলাদেশে কৃষি ব্যাংক কিভাবে গঠিত হয়। আর পরের প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কৃষি ব্যাংক কিভাবে গঠিত হয়। স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। আমি আবারও বলছি, স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন, কৃষির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। কৃষি ব্যাংকে আমাদের কৃষকদেরকে বিভিন্ন অল্প সুদে বিভিন্ন দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, যার ফলে কি হচ্ছে যে আমাদের কৃষকরা কি বিভিন্ন খাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করবে, আমাদের কৃষি খাতকে অনেকটাই সম্প্রসারিত করতে পারছে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কি। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান যে বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, এই ব্যাংকগুলোকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে যে যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, গৃহ নির্মাণ ঋণ মঞ্জুরির জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায় মনোভাব সম্পূর্ণ করার লক্ষ্যে
সমবায় ব্যাংক দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত কি গ্রামীণ ব্যাংক। তাহলে বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি? কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, শিল্প ব্যাংক, এরপরে কি সমবায় ব্যাংক, এগুলাকে মূলত কি বলা হয়? বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, এরপর আমি আরেকটা বলবো যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংক বলা হয় কেন? অন্যান্য ব্যাংককে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে কি করতে হয়? জমা রাখতে হয়। আমি আবারও বলছি, অন্যান্য ব্যাংককে তাদের মূলধনের একটা নির্দিষ্ট অংশ কি করতে হয়? কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এই কারণে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংক বলা হয়। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশের মূলত প্রধান ব্যাংক হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো কি? যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাখ্যা দাও। বাণিজ্যিক ব্যাংক সমূহ হচ্ছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশে বহু বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেমন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, উত্তরা, পূবালী, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কি রয়েছে? বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এগুলো কি করে? মানে মানে জনসাধারণকে স্বল্প মেয়াদি কি করে থাকে? ঋণ প্রদান করে থাকে। আর এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি আমাদের মানে পুরাই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস, মানে আয়ের প্রধান উৎসগুলো কি কি? যে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো যে বাণিজ্য শুল্ক। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে করটা ধার্য করা হয় এটা হচ্ছে মূলত বাণিজ্য শুল্ক। আমদানি শুল্ক এক প্রকার পরোক্ষ কর যা দেশের আমদানি সামগ্রীর উপর আরোপ করা হয়। দেশের রপ্তানিকৃত পণ্যের উপর আরোপকৃত করের নাম হচ্ছে কি রপ্তানি শুল্ক। আমদানি ও রপ্তানি শুল্কের সমষ্টি হলো কি বাণিজ্য শুল্ক। আচ্ছা, তাহলে আজকে আমরা অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি। তো এই অধ্যায়ে আমি তোমাদেরকে আবার রিপিট করছি যে আমরা এই অধ্যায়ে অনেক কিছু শিখতে পেরেছি, যে বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, যে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলা কি কি, কোন কোন খাত থেকে সরকার কি পরিমাণে আয় করে, তারপরে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো কি কি, কোন কোন খাতে সরকার কি পরিমাণে ব্যয় করে, তারপরে ব্যাংকিং খাত কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে থাকে, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, তারপর আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংকের কাজ কি, সরকারের আয়ের উৎস, কর্মসংস্থান, মূল্য সংযোজন কর, আমরা এই অধ্যায় থেকে কি করেছি? অনেক কিছুই শিখতে পেরেছি। তো আমি যেভাবে পড়িয়েছি তোমরা যদি এভাবে একটু ফলো করো, তাহলে যে তোমাদের যে অনলাইন পরীক্ষাগুলো হয় এখানে দেখা যায় যে আমাদের 30টা এমসিকিউ থাকে। তো আমি আশা করব তোমাদের এই এমসিকিউ গুলো উত্তর দিতে সমস্যা হবে না, আর এগুলা থেকে তোমরা সৃজনশীল খুব ইজিলি তৈরি করতে পারবে। যেহেতু এখন আসলে আমরা স্কুলে ক্লাস নিতে পারছি না, এত ডিটেলস বলতেও পারি না, তবে যতটুকু সম্ভব আমরা ক্লাসের মাধ্যমে চেষ্টা করি উপস্থাপন করার জন্য। তো তোমরাও ক্লাসগুলো ফলো করবে, দেখবে, তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো কি করার জন্য? সমাধান করার জন্য। তো আজ এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।